স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়ায় অবশ্যই যে সমস্ত নিউজ হয় আমরা সেগুলোর শিরোনামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করে আমাদের আলোচনার টেবিলে আমাদের স্টুডিওতে এবং অনলাইনে অতিথিরা যুক্ত হন। আমরা তাদেরকে প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি এবং তারাও আমাদেরকে অনুষ্ঠানের গভীরে নিয়ে যান। এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি। আমিনুল ইসলাম কাগজি, আপনাকে স্বাগত জানাচ্ছি। কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং এমন একটা সময় আপনি দিচ্ছেন যেখানে ঠিক ঘন্টা দুয়েক আগে একটা বড় অগ্নিকাণ্ড আমরা দেখলাম। সন্ধ্যা ৭টা ২১ একটা আগুন লাগলো কালশি বস্তি বলা হচ্ছে একেবারে মুখটাতে। এক পাশে গরুরহাট আর এক পাশে একটা বস্তি, যেখানে কিছুদিন আগে উচ্ছেদ অভিযান হলো এবং টানা ২ ঘন্টার ভিতরে আমরা দেখতে পেলাম যে দুটো ইউনিট থেকে ১৫টা পর্যন্ত ইউনিট গেল এবং ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলো। স্বস্তির খবর, কিন্তু শঙ্কার খবর, এই আগুনটা কেউ না কেউ লাগিয়েছিল এমন একটা ধারণাও করা হচ্ছে। আমরা আলাপ করার চেষ্টা করবো এবং বলে রাখি দর্শক, আমাদের সঙ্গে ধাপে ধাপে এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে অতিথিরা যুক্ত হবেন এবং তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব, প্রশ্ন করার চেষ্টা করব। মূল আলাপে যাওয়ার আগে যথারীতি কয়েকটা অনলাইন নিউজ পোর্টাল দেখে নিতে চাই যাতে করে আলাপ করতে সুবিধা হয়। সেটা করতে চাই দৈনিক আগামী সময় দিয়ে এখানে পেয়ে যাব। ঈদ যাত্রা যেন সরকারি প্যাকেজ, লোডশেডিং দেখার নামে অভিনব ঈদ সফর। চমৎকার একটা শিরোনাম, মানে এই জাতীয় শিরোনামগুলো দেখলে আসলে ক্লিক করে ভেতরে পড়তে ইচ্ছা করে এবং সেখান থেকে আমরা একটা ধারণা পেয়ে যাই যে আসলে সরকারি সফরে নিজ জেলায় ঈদ উদযাপনে যাচ্ছেন তারা, এরকম একটা খবর। তো যাই হোক, রোজার ঈদ গেল, কোরবানি ঈদও এখানে কাটবে। এটা মূলত হাসপাতালের পরিবেশ নিয়ে একটা প্রতিবেদন। সবচেয়ে দামি গরু স্টার বয়, দাম ২১ লাখ টাকা, ওজন ১ টন। কোরবানি ঈদ আসলে আমরা আসলে এই জাতীয় প্রতিবেদনগুলো দেখতে থাকি, যে বিচিত্র নাম, দামও সেরকম, নানা কিছু। আমরা নিচে আর একটা ফ্যাক্ট চেকিংয়ের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। ভারতে একযোগে ৫০টি মসজিদ ভাঙচুর, দাবিটি সত্যতা কি? কোনো সত্যতা নেই। একটা ভুলভাল তথ্যগুলো আসলে এখন নানামুখী গুজবের আকারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। নিচে মিরপুরের কালশি বস্তিতে আগুনের খবরটা রয়েছে। আমরা পরে পত্রিকাটা একটু ঘুরে আসি। ঈদযাত্রার খবর তো রয়েছে, যানজট সাথে বৃষ্টি, দুর্ভোগ বেড়েছে, কিন্তু এই সমস্ত বিষয়গুলো মেনে নেওয়া যায়। কিন্তু যখন একদিনে ২৮ জনের মৃত্যুর খবর হাতে আসে সড়ক দুর্ঘটনায়, তখন আসলে সব কিছুই মলিন হয়ে যায়। আমরা দেখলাম রাজনীতির হালচাল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন যাচ্ছে। জর্জিয়ায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা ব্যক্তির জমিতে হতে যাচ্ছে ট্রাম্প টাওয়ার, এটা নিয়ে একটা বিতর্ক চলছে। আর হল্যান্ডের ছবি আমরা দেখতে পাচ্ছি, নরওয়ের ফুটবলার, এবং নরওয়ে যখন শেষ বিশ্বকাপ খেলেছিল তখন আসলে নরওয়ের এই ফুটবলারের পৃথিবীতে আসতে আরও ১৯ দিন বাকি ছিল। তার মানে তার জন্মের আগে আসলে শেষ বিশ্বকাপ খেলেছিল। এবার নরওয়ে খেলতে যাচ্ছে, যে কারণে আল হল্যান্ড তিনি খুবই আনন্দিত। তিনি বলছে এবার অন্য দেশের জন্য গলা ফাটাতে হবে না, নিজের দেশের হয়ে আমরা খেলবো। দেখে নিলাম। আরেকটা পত্রিকায় ঘুরে আসি, বাংলা ট্রিবিউন। ২৩ কোরবানির গরু সহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী। মানে এর চাইতে বড় রকমের খারাপ খবর আর কি হতে পারে? কালশির বস্তির আগুন নিয়ন্ত্রণে হাতিঝিলে স্পিড ব্রেকার এখন মরণ ফাঁদ। এটা আসলে নিত্যদিনকার ঘটনা। ২ লঞ্চের সংঘর্ষের খবরও আছে, ১০ যাত্রী আহত, সেই খবরটাও দেখতে পাচ্ছি। হামের প্রাদুর্ভাব নিয়ে তো ধারাবাহিক প্রতিবেদন থাকছেই। আর একটা পত্রিকা একটু দেখে নিই। আচ্ছা, আমরা দেখে নিলাম পত্রিকাগুলো এবং বলে রাখি ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ মমিনুর রহমান। ডাক্তার মোহাম্মদ মমিনুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা, আপনি ৭১ জানালে সময় দিচ্ছেন। আপনার কাছে আসবো, তবে শুরুটা করতে চাই আমিনুল ইসলাম কাগজি আপনাকে দিয়ে। আমরা হামির ইস্যুতে যাব, তার আগে কালশির যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে গেল, মানে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে? আমরা যখনই আমি প্রথমেই আপনার মাধ্যমে ৭১ টিভির দর্শকদেরকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আজকে আর ২ দিন পরেই আমাদের এখানে ঈদের তো কিছু আনন্দ আছে, বেদনা আছে, সবই আছে আমাদের প্রতি বছরই। কিন্তু আসলে প্রতিবারই যখন ঈদ আসে তখন ঈদের সঙ্গে আনন্দ এবং বেদনা দুইটি সমানভাবে আসে, তবে কখনো কখনো বেদনার ভাগটা অনেক ভারী হয়ে যায়। এটা হচ্ছে আমাদের জন্য দুঃখজনক। এর মধ্যে এবার নতুন করে যুক্ত হলো কালশিতে যে বস্তিতে আগুনটা লাগলো। কালশির এই বস্তিটা মূলত আপনি জানেন যে বিহারিদের অধ্যুষিত। এর আগে বহুবার এই অগ্নিকাণ্ড ঘটলেই পরে একটা প্রশ্ন দেখাই দিত, যেটা কি লাগানো হলো নাকি মানে এমনি কোনোভাবে লেগে আছে। যদিও ওই বস্তিটা যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন খুবই ঘিঞ্জি একেবারে।
এবং ওদের মধ্যে যে বরাদ্দটা দেওয়া হয়েছে খুবই ছোট ছোট জায়গার মধ্যেই বরাদ্দটা দেওয়া হয়েছে। রাস্তাগুলো খুবই সরু, তারপরে লাইনগুলো, গ্যাস লাইন, তারপরে ইলেকট্রিক লাইন, সবগুলো মিলে আপনি ধরে নিতে পারেন ধরেন অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু আসলেই ঘটনা ঘটে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মানে লাগানো হয় কিছু একটা কেউ না কেউ ধরা পড়ে, আজকেও ধরা পড়েছে একজন। ভেস্টেড একটা কর্নার থাকে। তো আগে আমরা দেখছি যখন 2019-এ হলো, যখন 2020-এ হলো, একই টাইমে তো হওয়ার পরে তখন ওইখানকার এমপি ছিলেন কিন্তু ইলিয়াস মোল্লা। আচ্ছা, আমরা ওই সময়ও আপনার যদি মনে থাকার কথা, রিপোর্ট কিন্তু হয়েছে যে হয় এই বস্তির কিছু মানুষ কিছু জায়গা দখল করতে চাচ্ছে, অথবা ওইখানে একটা মাদকের ডিপো আছে, একটা সবচেয়ে বড় জিনিস, সেই মাদকের ব্যবসার ভাগাভাগি নিয়ে হয়তো ওই পক্ষ বিপক্ষ থাকে। আর 2 নম্বর হলো যে ওই জায়গাটায় যারা প্রভাবশালী থাকে তাদের সঙ্গে আন্ডারহ্যান্ড ডিলিংস থাকে একটা, যে আমাদেরকে ঠিক মতো তোমরা এই ব্যবসাটা করতে দিবা, এখান থেকে একটা বকরা তোমরা নিয়ে যাবা। ঠিক এই রকম একটা ভাগাভাগির কারণেও আমরা জানি যদি ভাগে কম পড়ে বা ভাগ আর এক খাতে যদি চলে যেতে চায়, তখনই এই ঘটনাগুলো ঘটে। আর আজকেও যেভাবে হয়েছে দেখেন, চারিপাশ থেকে 15টা ইউনিট এসে দীর্ঘ সময় ধরে 2 ঘন্টা, কম কথা না, মানে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। এইরকম একটা জায়গায় এসে আজকে ঈদের মানে 2 দিন আগে, এবং ওখানেও তো একটা গরুর হাট আছে, অপোজিটে গরুর হাটও আছে একটা। তো এইরকম একটা জায়গায় যখন এত বড় একটা অগ্নিকাণ্ড, তো এই অগ্নিকাণ্ড আপনি একেবারেই স্বাভাবিকভাবে হয়েছে এটা বিশ্বাস করার মতো না একদম। আমি আসলে সকাল পর্যন্ত অপেক্ষা করি, কারণ আমাদের সহকর্মী এখানে আছে, ইনভেস্টিগেট তো করছেন, এবং এরপরও দেখবেন যে সকালবেলা আস্তে আস্তে কেউ না কেউ লাগিয়েছে বা কেউ না কেউ এর পেছনে ইন্ধন দিয়েছে, কাঠি নাড়িয়েছে। এটার রেজাল্ট আপনি কালকে পাবেন, আজকে হয়তো না পাবেন। এবং এটা নিয়ে নিশ্চয়ই আলাপ করার চেষ্টা করব, কারণ ইতিমধ্যে একজন তো আটকও হয়েছে, দেখা যাক কি হয়। হামির ইস্যুতে একটু ফিরতে চাই, এবং যেহেতু আমি ডাক্তার মোহাম্মদ মমিনুর রহমান আপনাকে পেয়েছি, একটা বিষয় একটু আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই। আমরা বরাবরই আপনাদের মতো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে যখন কথা বলি, তখন এটা পরিষ্কারভাবে জানতে পারি যে হাম হচ্ছে উচ্চমাত্রা ছোঁয়াচে একটি রোগ, এবং হাসপাতালে করিডোরে যেভাবে আসলে শিশুদের জায়গার অভাবে তারা চিকিৎসা নিচ্ছে, ধারণা করা হচ্ছিল সেখান থেকেও ছড়াবে। আর এখন ঈদ যাত্রায় মানুষ ঘরে ফিরছে, আপনি দেখেছেন বাস, রেল, যে পরিমাণ জনসমুদ্র এখন তৈরি হচ্ছে, কি দেখছেন আসলে? অনেকেই তো শঙ্কা করছেন যে ঈদের পরে আরো বেড়ে যেতে পারে। ঈদের পরে বাড়বে, আরো বাড়ার সম্ভাবনা তো দেখছি না, এই কারণে যে আমাদের তো আসলে 93% আপনার ভ্যাকসিন কাভারেজ হয়ে গিয়েছে। আমরা যে ভ্যাকসিন ক্যাম্পেইন করেছি তাতে 93% আমাদের কাভারেজ হয়ে গিয়েছে। এখন আমরা রিমেইনিং বাড়ি বাড়ি সার্চ করে যারা বাকি আছে তাদেরকে ভ্যাকসিন দিচ্ছি। তো যখন ভ্যাকসিন কাভারেজ আপনার 95% হয়ে যাবে, তখন আমাদের ইমিউনাইজেশন হয়ে যাবে পাবলিক বাচ্চাদের, তখন আস্তে আস্তে কমে আসবে। এটা আমরা বলছি কমে আসবে, কিন্তু আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন আমার হাতে তথ্য 24 ঘন্টায় হাম এবং হাম উপসর্গে 17 শিশুর মৃত্যু। এই সপ্তাহের কথা বিবেচনা করলে 24শে মে 7 দিনে 64 জন, তার আগের সপ্তাহে 40 জন। আমরা কিন্তু টিকা দেওয়া শুরু করেছি 5 এপ্রিল। জি, 5 এপ্রিল আমরা শুরু করেছি, শেষ করেছি তো আমরা কিছুদিন আগেই, বেশি দিন হয় নাই। আর যে শিশুগুলো মারা যাচ্ছে ওইগুলো একটু কমপ্লিকেশনে মারা যাচ্ছে, এবং এই কমপ্লিকেশন গুলো তারা তো আগে থেকে হয়েছে, অনেকদিন ধরে হসপিটালাইজ ছিল, হসপিটালাইজ থাকার কারণে মৃত্যু শিশুগুলো হচ্ছে। আরেকটা বিষয় একটু পরিষ্কার হতে চাই, আর দুটো বিষয় তারপর আপনি নিশ্চয়ই বলবেন। দুটো বিষয়, একটা হচ্ছে আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, বেশিরভাগই এই মতামতটা দিয়েছে যে দুটো ঝুঁকি রয়েছে। এক হতে পারে এখান থেকে যারা গ্রামে যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন, তারা কোনো না কোনো হটস্পটে ইতোমধ্যেই সেখানে হাম আক্রান্ত রোগী আছে, সেখান থেকে ছড়াতে পারে, অথবা এখান থেকেই হামের উপসর্গ নিয়ে গ্রামে যাচ্ছেন, সেখানে গিয়ে তো একটা ফ্রেশ জায়গায় ছড়াতে পারেন। এই দুটো ঝুঁকি আপনি তাই পাচ্ছেন কিনা? হ্যাঁ, এই দুটো ঝুঁকি তো আছেই, দুটো ঝুঁকি আছে। যারা হয়তো হাম নিয়ে যাচ্ছে তারা যে জায়গাটা হটস্পট না সেখানে ছড়াবে, আবার একটা হটস্পট এরিয়ায় যদি সুস্থ শিশু যায় তারও এফেক্টেড হতে পারে, সে ইনফেক্টেড হতে পারে।
তাহলে আমরা বলতে পারি ঈদের পরে ঝুঁকিটা তো বাড়ছে, মানে সংক্রমণটা বাড়তেই পারে। সংক্রমণ এই সেন্সে বাড়তে পারে, কিন্তু আমরা যদি ভ্যাকসিনেশন কভারেজ হিসাব করি তখন হয়তো বাড়ার ইয়েটা কম। আমি তো কাগজে যদি আপনি কিছু জানতে চান। ডাক্তার মুমিনুর রহমান, আমি একটু জানতে চাচ্ছি যে যেহেতু এটা উচ্চমাত্রার ছোঁয়াচে রোগ, জি। আর আগে কিন্তু কখনো হামে লোক শিশু মারা গেছে এইরকম কিন্তু আমরা শুনি নাই, আমাদের বয়স তো কম হলো না, তাই না? কিন্তু এইবার এই এত মারা যাওয়ার পেছনে কারণ কি খুঁজছেন আপনার, কি কারণটা পেলেন? এবার মারা যাওয়ার পিছনে কারণ হচ্ছে আপনার ম্যাল নিউট্রিশনটা একটা কজ। ম্যাল নিউট্রিশন মেইন কজ, যেহেতু গত 4 বছরে ভিটামিন এ ক্যাম্পেইনটা হয়নি। ভিটামিন এটা কিন্তু ইমিউনিটির জন্য কাজ করে এগেইনস্ট মিজেলস। তো গত 4 বছর আপনার মিজেলস ক্যাম্পেইন হয়নি, ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন হয়নি, ডিওয়ার্মিং ক্যাম্পেইন হয়নি। ডিওয়ার্মিংও একটা আপনার ইমিউনিটিতে খুব ভালো কাজ করে। তো এই ক্যাম্পেইন গুলা যেহেতু হয়নি 2023 সালের পর থেকে, তো সেজন্য আসলে বাচ্চাদের যে আপনার ইমিউনিটি কম ছিল, তারপরে ম্যাল নিউট্রিশন একটা ফ্যাক্টর ছিল, এই ফ্যাক্টর গুলোর কারণে আসলে কমপ্লিকেশন গুলো বেশি হচ্ছে। আচ্ছা, আচ্ছা, কিন্তু এইখানে আমি একটু তাহলে মানে আপনারা এটা যখন যেহেতু বুঝতে পারলেন যে ম্যালনিউট্রিশন ওই এগুলো এবং আপনারা জানতেও পারলেন যে প্রায় 4 বছর ধরে কোনো রকম এই টিকা ক্যাম্পেইন গুলো হয়নি বা টিকা দেওয়া হচ্ছে না, তাহলে তো মানে আপনার হসপিটালে এদের চিকিৎসার জন্য সেরকম পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু মানুষ দেখতে পায় নাই। আপনি শুধুমাত্র সরকারি কেন, আর বেসরকারি কোনো হসপিটালে তো এদের ভর্তিই করে নাই। ঢাকার বাইরের অবস্থা আরো খারাপ। এই যে এই সুপারভিশনটা করার ক্ষেত্রে আপনাদের নেগলিজেন্সি কিছু কাজ করছে কিনা একটু বলবেন তাহলে একটু। এটা আসলে আমাদের নেগলিজেন্সি কাজ করেনি, এগুলো আমরা তো অ্যাকচুয়ালি আমরা যখন এমনিতে তো আমরা জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ন্যাশনাল পোলিও মিজেলস ল্যাব আছে, এই ল্যাবে আমরা সারা বছরই টেস্ট করি, স্যাম্পল গুলো সারা দেশ থেকে আসে। আমরা যখন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে দেখলাম যে আমাদের ল্যাব টেস্টের পজিটিভিটি রেট বেড়ে যাচ্ছে, তখন আমরা একটা WHO কে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে আমরা চিঠি দেই যে আমাদের ল্যাবের টেস্ট সংখ্যা বাড়বে, কিট দিতে হবে, এবং এটা আমরা অভিযোগকে জানাই যে আমাদের ল্যাব টেস্টের পজিটিভিটি রেট বাড়ছে। মানে আমরা বুঝলাম অপুষ্টি একটা কারণ, আমরা বুঝলাম যে আসলে টিকা ক্যাম্পেইন না হওয়াটাও একটা কারণ, কিন্তু এটা তো অনেকে বলছেন যে এবার হাম তার চরিত্র বদলেছে। বিগত সময়ে যে ধরনের হাম ছিল, এবার মিজেলস একটু আলাদা। এটা কি আপনাদের মনে হয় কিনা? এবার কমপ্লিকেশনটা একটু বেশি হচ্ছে, এবার এই ধরনের কমপ্লিকেশন আসলে আগে হয়নি। এবার আপনার নিউমোনিয়া বেশি হচ্ছে, ডায়রিয়া, মেনিনজাইটিস, এইসব কমপ্লিকেশন গুলো বেশি হচ্ছে, এবং মারা তো যায় অ্যাকচুয়ালি কমপ্লিকেশনের কারণে, তো এটা বেশি হচ্ছে এবার। আমরা কিছুদিন বলতে আমরা প্রায় সপ্তাহ দুয়েক, 2 সপ্তাহ পুরোপুরি হবে না, প্রায় 2 সপ্তাহ আগে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর দিক থেকে একটা স্পষ্ট বার্তা দেখেছি, আমরা সেটা নিয়ে আয়োজনও করেছি। তিনি বলেছিলেন যে প্রত্যেকটা হাসপাতালগুলোতে আলাদা করে ওয়ার্ড, আলাদা করে ব্যবস্থাপনা রাখার কথা। হ্যাঁ, হাম কেন্দ্রিক আপনাদের মনিটরিং আছে বা নজরদারি বা কোনো খবর আছে আপনাদের কাছে যে দেশের ঢাকার বাইরের চিত্রটা কেমন? দেশের সবকটি হাসপাতালে এখন আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, এবং আইসোলেশন মেইন বাচ্চাগুলো মারা যায় অ্যাকচুয়ালি হচ্ছে আপনার আইসিইউ ফ্যাসিলিটির অভাবে। আমাদের বাচ্চাদের যে আইসিইউ ফ্যাসিলিটি, পিআইসিইউ বা এনআইসিইউ, এই ফ্যাসিলিটি গুলো আমাদের দেশে আসলে কম আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। জি, আমি আইসিইউ ফ্যাসিলিটি কমের কারণেই মারা যাচ্ছে। জি, আইসোলেশন ওয়ার্ড আমাদের আছে, সব হসপিটালেই আছে, উপজেলা, জেলা, সব লেভেলেই আছে। আপনি শুধু শিশু যে আইসিইউর কথা বলছেন, বড়দের ক্ষেত্রেও তো একই অবস্থা। আমাদের তো কোনো মানে জেলা লেভেলেও তো আমরা দেখি না যে কোনো আইসিইউ ওইভাবে কাজ করে, বা সেখান থেকে নিয়ে আসার ক্ষেত্রে যথেষ্ট মানে বেগ পেতে হয়। তা এখন এইটার ব্যাপারে আপনাদের মানে কনক্রিট কোনো প্রপোজাল আপনারা গভর্নমেন্টকে দিছেন কিনা, যে আমাদের এখন এটা আমাদের স্বাস্থ্য খাত আসলে ঢেলে সাজানোর সময় এসেছে কিনা? আপনারা কি মনে করেন যে উন্নত বিশ্ব বলবো না, কোথাও যে বিনা চিকিৎসায় মানুষ মারা যায় এরকম জায়গা কি পাওয়া যাবে বলেন?
এটা তো একেবারে বলতে গেলে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আইসিইউর অভাবে মারা যাচ্ছে, ট্রিটমেন্টের অভাবে জি মারা যাচ্ছে। ডাক্তার মমিনুর রহমান। জি না, ট্রিটমেন্টের অভাবে মারা যাচ্ছে না, আইসিইউর ফ্যাসিলিটি আমাদের আসলে জনসংখ্যার তুলনায় কম। আমাদের অলরেডি প্রায় অলমোস্ট সবকটি জেলা হাসপাতালে আইসিইউ সেট আপ করা হয়েছে, এবং এগুলোতে আমাদের বিগত সরকারের আমলে একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের আন্ডারে আইসিইউ সেট আপ করা হয়েছে, কিন্তু ওই আইসিইউ গুলিতে আসলে জনবলের অভাবে তখন তারা চালু করতে পারেনি। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এখন এই ব্যাপারে অত্যন্ত কনসার্ন, এবং উনি এই আইসিইউ গুলি যাতে দ্রুত সবগুলো চালু হয় সেই জন্য জনবল নিয়োগের জন্য উনি প্রক্রিয়া শুরু করেছেন, এবং এগুলার সংকট আশা করি আমরা কেটে যাবে, এবং আরো নতুন নতুন আইসিইউ সেট আপ করার জন্য আমাদের অধিদপ্তর থেকে, মন্ত্রণালয় থেকে অলরেডি কাজ শুরু কোনো হয়েছে। ডেডলাইন কি আছে যে কবে নাগাদ এগুলো হবে? এগুলোতে অ্যাকচুয়ালি ডেডলাইন দিয়ে তো বলা যায় না, এগুলো দ্রুত কাজ চলছে, এগুলো প্রসেসের মাধ্যমে হবে, মোটামুটি দ্রুতই হচ্ছে অন্যান্য বছর। আচ্ছা প্রসেস গুরুত্ব বলতে তো দেওয়া হচ্ছে আপনাদের বেশি। টেন্ডার করা, তাই তো, বা কিছু প্ল্যান করা, এইগুলো এটা স্টার্ট হয়েছে কিনা? জি, প্রজেক্ট প্রপোজাল হবে, এটা পাস হবে এক প্ল্যানিং কমিশনে, তারপর আসবে আচ্ছা এটা। আমি বিরতিতে যাব project tendering 30 হবে, সেকেন্ড, procedure 30 হচ্ছে। সেকেন্ডে খালি একটা বিষয় একটু বলবেন, অনেকে এটা জানতে চাইছেন। যেহেতু স্বাস্থ্যমন্ত্রী বলেছেন প্রতিটা শিশুকে টিকার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে, টিকা কি সাফিসিয়েন্ট আছে আমাদের নাকি কোনো সংকট? না, টিকার কোনো সংকট নেই, আমাদের সাফিসিয়েন্ট টিকা আছে, এবং নেক্সট 6 মান্থস বা এরপরে 1 ইয়ার প্রসিডিউর গুলো শুরু হয়েছে, এবং এই টিকার প্রকিউরমেন্টের জন্য আমাদের সাফিসিয়েন্ট ফান্ডও রেডি আছে, এবং প্রকিউরমেন্ট প্রসেস চলছে। আচ্ছা আমি বিরতিতে যাব, already তবে আমাদের হাতে তার আগে আছে। হ্যাঁ তার আগে আমি কাগজে একটা প্রশ্ন আপনাকে করে রাখি, এসে আমি নিশ্চয়ই জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা তো বলছি টিকা ক্যাম্পেইন হয়নি, কেন হয়নি, কাদের কারণে হয়নি, সেটা নিয়ে আসলে আলাদা করে তদন্ত করা বা বিচারের আওতায় আনা প্রয়োজনটা আপনি দেখেন কিনা। এবং ডাক্তার মোহাম্মদ মমিনুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার আপনাকে পাবো। আমাদের সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ মমিনুর রহমান, এবং এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 জানালা আপনারা আছেন, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে, এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন। আমরা আলাপে ছিলাম, আলাপে ফিরতেও চাই, তবে তার আগে হাতে থাকা শিরোনামগুলো একটু জানিয়ে দিই দর্শক। সেনাবাহিনী এবং র্যাবের সহায়তায় 2 ঘন্টা পর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। সারা দেশে হামে আরও 17 শিশুর মৃত্যু। দ্বিতীয়বারের মতো একদিনে সর্বোচ্চ প্রাণহানি, নতুন আক্রান্ত 1224। উদ্বোধনের আগেই জঙ্গল সলিমপুরের র্যাব পুলিশ ক্যাম্প গুড়িয়ে দিল সন্ত্রাসীরা। যৌথ বাহিনীর অভিযানে 25 জনকে আটক। সরকারের অভূতপূর্ব কর্মযজ্ঞে বদলেছে মানুষের জীবন, চলছে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ঈদের ছুটির প্রথম দিনে বড় ভোগান্তি ছাড়াই বাড়ি গেলেন যাত্রীরা। বাস ও লঞ্চে স্বস্তি, কয়েকটি ট্রেনে শিডিউল জটিলতা। আমাদের শিরোনামগুলো আমরা দেখে নিলাম, এবার ছোট করে একটু দেখে নিতে চাই অন্যান্য গণমাধ্যমগুলো কি শিরোনাম করেছিল, তাতে করে আলাপ করতে সুবিধা হবে। কোরবানির পশুর হাটে বৃষ্টির বাগড়া, চাহিদা বেশি মাঝারি গরুর, ভালো দামের আশায় বিক্রেতা, দর যাচাইয়ে ব্যস্ত ক্রেতা। প্রিয়জনের সাথে ঈদ করতে পরিমরি ঢাকা ছাড়ছে মানুষ, টিকিট কেটেও ট্রেনে উঠতে পারেননি অনেকে, বাড়তি ভাড়া সহ নানা অভিযোগ বাসযাত্রীদের। ঈদের দিন বজ্র বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার কথা মাথায় রেখে প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ। নগরবাসীকে যেখানে সেখানে পশু বর্জ্য না ফেলার আহ্বান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিপি প্রেসিডেন্টের বৈঠক, সরকারের 100 দিনের কাজে অগ্রগতি তুলে ধরলেন উপদেষ্টা। হাম ও উপসর্গে আরো 17 জনের প্রাণহানি। সিলেটে ছেলেকে কবরে রেখে যমজ কন্যাকে বাঁচানোর লড়াই। ইন্টারিমের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত কিচেন ক্যাবিনেট, দাবি সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেনের। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কিছু জানত না পররাষ্ট্র মন্ত্রণালয়। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, দিনভর মিনায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন মুসল্লিরা। কাল আরাফাত ময়দানে খুতবা। রাবিসা ধর্ষণ হত্যার 5 দিনের চার্জশিট, অভিযুক্ত সোহেল স্বপ্না দম্পতি। 1 জুন ট্রাইব্যুনালে হবে অভিযোগ গঠনের শুনানি, 7 দিনে বিচার কাজ শেষ করার আশা।
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় 29 কার্যদিবসের রায়, অভিযুক্ত যুবকের মৃত্যুদণ্ড। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান, স্বার্থ রক্ষা করেই হবে চুক্তি। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর। দিন দিন ভয়ঙ্কর হচ্ছে হাম, নিভে গেল আরো 16 শিশুর প্রাণ, ভর্তি প্রায় 1,500। জেলা পর্যায়ে শনাক্তে বিলম্ব, ঢাকায় আসার আগেই রোগী সংকটাপন্ন। বান্দরবানের নাক্ষুংছড়িতে মিয়ানমার সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, প্রাণ গেল 3 বাংলাদেশির। সীমান্তে টহল জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি। চমৎকার, আমরা দেখে নিলাম শিরোনামগুলো এবং আমি ইসলাম কাকুজি, আমি আরেকটি আলাপে যাব, তবে তার আগে ছোট করে যে প্রশ্নটা করে গিয়েছিলাম 2023 এবং এটা 2026 হিসাব করে দেখা গেল 3 থেকে প্রায় 4 বছর টিকা ক্যাম্পেইনই হয়নি। এটা নিয়ে কি আলাদা করে ভাবার প্রয়োজন নেই? প্রশ্নই ওঠে না, মানে এটা কেন ভাববো না আমরা? আমাদের এখানে সবচেয়ে সাফল্য আমাদের কোথায় এসেছে? স্বাস্থ্য খাতে পোলিও। আপনার মনে থাকার কথা যে পোলিও মাধ্যমে শুধুমাত্র টিকা দিয়েই আমরা শিশুদেরকে বাঁচিয়েছি। শুধুমাত্র তাই নয়, তাদের মানে অকালেই যে পঙ্গুত্ব বরণ করার যে ব্যাপারগুলো ছিল সেখান থেকেই তাদের পরিত্রাণটা পেয়েছে আমাদের পোলিও কিন্তু সারা পৃথিবীতে বাংলাদেশ একটা উদাহরণ হিসাবে এখনো পর্যন্ত আছে। আচ্ছা, এরপরে আসেন পোলিওর পরে আসেন যক্ষ্মা। সেই যক্ষ্মাকেও কিন্তু শুধুমাত্র আমরা টিকার মাধ্যমেই আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি। আচ্ছা, এরপরে এই যে গুটি বসন্ত, এই গুটি বসন্তের কথা এখনকার মানুষ হয়তো বুঝবে না, কিন্তু আমরা এক সময় মহামারী হয়ে গেছিল। সেই গুটি বসন্ত টিকার মাধ্যমেই আমরা মানে নির্মূল করতে সক্ষম হয়েছি। এখন আবার ম্যালেরিয়ার টিকাও চলে আসছে, এগুলোও আসবে। তো ব্যাপার হলো যে প্রিভেনশনটা, এইটা যদি আমাদের হাতের নাগালে থাকে কেন আমরা সেটাকে ব্যবহার করব না? আচ্ছা, এটা আমাদের একেবারে প্রমাণিত যে এই টিকাগুলো দেওয়ার মাধ্যমে আমরা হামকে প্রতিরোধ করে থাকি। তারপরে পোলিও গেল, যক্ষ্মা গেল, সবই গেল। তাহলে এটার ব্যাপারে আমাদের এত নেগলিজেন্সি কেন? আমাদেরকে করোনার সময়ও আমরা টিকা দিয়েছি করোনাকে প্রতিরোধ করার জন্যে। 23 থেকে এই পর্যন্ত কিভাবে মানে স্বাস্থ্য খাতে যে অরাজকতা, আমরা এই 23 কেন একেবারে কোভিডের সময় থেকেই দেখেছি লুটপাট তন্ত্র যে বিষয়টা, সেটা ছিল স্বাস্থ্য খাতে সবচেয়ে। একজন কি বলে হেলথের, বলি যে হেলথের একজন ড্রাইভারের নাকি 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। একজন ওই যে শাহেদ আলম ছিল না, কে ছিল একজন রিজেন্টের, সে কত কোটি টাকার মালিক হয়ে গেল মুহূর্তের মধ্যে। তারপরে ওই সময় স্বাস্থ্যমন্ত্রী ছিল জাহেদ মালিক, হ্যাঁ, সে মানে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এরা সব ওই সময় করোনা তো গেছে, কিন্তু আমরা কথা বলছি ঠিক এই মুহূর্তে না, ওই সময় 23-এও তো মন্ত্রী, 23-এও তো জাহেদ মালিক মন্ত্রী না, হয়নি, কোনোটাতেই হয়নি। এবং এখনো পর্যন্ত বলা হয়ে থাকে যে ইউনিসেফ তো নিজে থেকেই বলতেছে বারবার, তারা টিকার ব্যাপারে বারবার ইন্টারিম গভর্নমেন্টকে সতর্ক করে দিয়েছে, তারপরও কিছু করা হয়নি। ওই সময় বলা হয়ে থাকে যে নূরজাহান, যিনি দায়িত্বে ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, আচ্ছা, তাকে বারবার বলা হয়েছে, অথচ পর্যন্ত তাকে কেউ এখনো পর্যন্ত তদন্তের জন্য তার কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি, জানানো হয়নি যে কেন তারা এইটার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে নাই। শুনেছি এর পিছনে নাকি আরও অনেক কিছু ব্যাপার আছে। তিনি ওই যে গ্রামীণ ব্যাংকের সঙ্গেও তার একটা যোগসাজ রয়েছে, এটাও আমরা জানি। তো সব মিলে যদি আপনি এখন এইটাতে আগাইতে যান, তাহলে গভর্নমেন্ট কেন যে এগুচ্ছে না আমি জানি না, কিন্তু এগুলো উচিত। মানে চোখের সামনে এতগুলো শিশু মারা যাচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন, এখন 500 ছাড়িয়ে গেছে, আজকে 17 জন মারা গেছে, কালকেও মারা যাবে। এবং যতদিন পর্যন্ত ওই যে মানে নিয়ন্ত্রণে না আসবে, 24 মে পর্যন্ত যদি আমরা 7 দিন হিসাব করি 64, তার আগের সপ্তাহে 40, মানে বাড়ছে, হ্যাঁ বাড়ছে। এবং এইটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না এখনো পর্যন্ত, যেহেতু ওনারা বলছেন যে কিছুক্ষণ আগে আমাদের সাথে তো স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক উনি যুক্ত ছিলেন, বলছেন যে সবাইকে টিকা দেওয়া হয়ে গেছে, কিন্তু টিকা দেওয়ার আগে যারা সংক্রামিত হয়েছে এরা তো মানে বাঁচবে কি মরবে এখন তো আমরা তো বলতে পারি না, একদম, তাই না? তার মানে আমরা যদি আলাপটা এখানে শেষ করি ছোট করে, আমরা বুঝলাম যে আসলে
যেভাবে শিশু মারা যাচ্ছে হামে খুব দ্রুত এটা নিয়ন্ত্রণে আগে আনতে হবে এবং এরপর এই মৃত্যুর প্রেক্ষিতে আসলে এর তদন্তের পরে প্রয়োজন কেন আছে। আমার কি একটা কাজ করতে গেলে পরে কি যে বলি না আমরা যে চুল বাঁধে সে রাধে, যে চুলও বাঁধে, মানে আমরা তাহলে আমাদের সাইমালটেনিয়াসলি তো সবগুলো কাজ করে যেতে তদন্তও হবে, চলবে। তদন্তও চলবে এদিকে, তাহলে তো বুঝতে পারবে এই তদন্ত এই সময় যদি চলে তাহলেই তো বোঝা যাবে যে এই মৃত্যু কেন আমরা এতগুলো মৃত্যুর মুখোমুখি হলাম আমরা। একদম, আমরা আসলে ছোটখাটো একটা অঙ্ক করছিলাম এবং আমরা দেখতে পেলাম গেল 2 সপ্তাহ ধরে যদি আমরা চিন্তা করি তাহলে প্রায় 10 জনের মতো গড়ে মানুষ মারা যাচ্ছে হামে, আর প্রায় 12 থেকে 15 জন করে মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। আমরা সড়ক দুর্ঘটনার দিকে একটু কথা বলতে চাই এবং আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। সাইদুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ৭১ জানালে এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি এবং তিনি হয়তো আপনাকে কিছু জানতে চাইতে পারেন পুরো আলাপে, কিন্তু আমার কাছে আপনার কাছে কয়েকটা বিষয় একটু জানার আছে। প্রথমত, আমরা আজকে বড় আকার একটা শিরোনাম করেছি, সরাসরি সম্প্রচারে দেখিয়েছি টাঙ্গাইলের ট্রাক উল্টে 15 জনের মৃত্যু ঘটেছে এবং এই খবরটা যখন আমরা দিচ্ছি তখন কিশোরগঞ্জে 3 জন, বগুড়ায় 4 জন, সিরাজগঞ্জে 2 জন এবং মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ আরও 2টো জেলা, মোট 4 জন। সব মিলে আমরা দেখতে পেলাম 24 ঘন্টায় 28 জন মানুষ মারা গেলেন শুধু সড়ক দুর্ঘটনায়। কারণগুলো কি কি দেখেছেন? মোটা দাগে কোন কোন কারণে এগুলো হচ্ছে? মানে এত ব্যবস্থাপনা, এত নজরদারি, এত রকমের অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা, তারপরে 24 ঘন্টায় 28 জন। না, সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ব্যবস্থাপনাগত ত্রুটি। জি, সেই ব্যবস্থার মধ্যে চালকের বেতন, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, যানবাহনের ফিটনেস থাকবে কিনা, এটা মনিটরিং কিভাবে করা হবে সরকারের পক্ষ থেকে, এগুলো ব্যবস্থাপনাগত বিষয়ের মধ্যে পড়ে। কিন্তু আমাদের এখানে পরিবহন ব্যবস্থাপনা খুবই নাজুক অবস্থায় আছে। এই ব্যবস্থাপনা দিয়ে, এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক কাঠামো দিয়ে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব না। আর ঈদের মধ্যে সড়ক দুর্ঘটনা বেশি হওয়ার কারণ, ঈদের 4-5 দিনের মধ্যে 1 কোটি প্রায় 20 লক্ষ মানুষ ঘরমুখী মানে গন্তব্যে যাতায়াত করে। সুতরাং এত বিপুল সংখ্যক মানুষকে পরিবহন করার মতো মানসম্পন্ন গণপরিবহন আমাদের নেই। অর্থাৎ প্রতিদিন 30 লক্ষ মানুষ ঢাকা থেকে গন্তব্যে যাত্রা করছে। এই কিন্তু আমাদের যে মানসম্পন্ন গণপরিবহন আছে, এটা দিয়ে মানে বাস, ট্রেন এবং লঞ্চ, এই 3 ধরনের গণপরিবহন দিয়ে মাত্র 8 লক্ষ মানুষকে পরিবহন করা যায়। তো 22 লক্ষ মানুষ তাহলে কিভাবে যাবে? তারা আনসেফ ভাবে যাচ্ছে, তারা ফিটনেসবিহীন যানবাহনে যাচ্ছে, খুব অনিরাপদ যানবাহনে। আপনি বলছেন ফিটনেসবিহীন যানবাহন ব্যবস্থাপনার কথা। আজকে যখন টাঙ্গাইলের এই দুর্ঘটনা নিয়ে আমাদের সড়ক মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, শেখ রবিউল আলম, তিনি বলছিলেন যে আসলে এখানে যাত্রীদের একটা দায় রয়েছে এই অর্থে যেখানে রড বোঝা একটা ট্রাক, সেখানে আসলে কেন যাত্রী হিসেবে সাধারণ মানুষ উঠবেন, এবং তিনি বলছিলেন যে এই দুর্ঘটনায় যাত্রীদের সচেতনতার অভাব ছিল। রড বোঝে ট্রাকে যদি এভাবে যাত্রীরা উঠে যান 25 থেকে 26 জন এবং অনাকাঙ্ক্ষিতভাবে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে মৃতের সংখ্যাটা তো বাড়বে। মানে এই বক্তব্যটাকে আসলে কিভাবে দেখেন? আমি খুব বেশি দ্বিমত করবো না, কিন্তু মন্ত্রীর কথাটা সমস্যার গোড়ায় সমাধান খোঁজার লক্ষণ না। সেটা হচ্ছে কেন তারা যাচ্ছিল। এখানে 2টা কারণ আছে, মানে বিষয় লক্ষ্য করবেন। সেটা হচ্ছে 26 জন মানুষ রড বোঝার ট্রাকে বাড়ি যাচ্ছিল, তারা স্বল্প ভাড়ায় যাওয়ার জন্য যাচ্ছিল। অর্থাৎ বাসের ভাড়া এত বেশি বৃদ্ধি করা হয়েছে যে তাদের এই দিনমজুর শ্রেণীর মানুষ, গরিব মানুষ, তারা আসলে ওই ভাড়াটা অ্যাফোর্ড করতে পারছিল না। তারা কম ভাড়ায় বাড়ি যাওয়ার জন্য তারা ট্রাকে উঠেছিল, আর ট্রাক চালক ঘুমাচ্ছিল। তার মানে কি, এখানে ব্যবস্থাপনাগত ত্রুটি আছে। সেটা হলো যে বাস মালিকরা কেন বাড়তি ভাড়া নিচ্ছে? সরকার নির্ধারিত ভাড়াতে বাস মালিকরা নিচ্ছে না, এটা। আর চালক কেন ঘুমাচ্ছিল? চালক ঘুমাচ্ছিল তার কারণ সে যানবাহন চালাচ্ছিল। অর্থাৎ মালিক তাকে দিয়ে অধিক সময় যানবাহন চালাচ্ছে, তাতে যানবাহন চালানোর কথা ছিল 8 ঘন্টা। সে খোঁজ নিয়ে জানানো যাবে যে সে হয়তো 20 ঘন্টা 22 ঘন্টা যানবাহন চালাচ্ছে, সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। আর সরকার বাস ভাড়াটাকে নিয়ন্ত্রণের মধ্যে না আনতে পারার কারণে, অতিরিক্ত ভাড়ার কারণে এই দরিদ্র মানুষগুলো স্বল্প ভাড়ায় বাড়ি যাওয়ার জন্য তারা উঠেছিল। এখন সমস্যা হলো যে সরকারের কোনো পরিবহন সক্ষমতা নেই। বিআরটিসির মাধ্যমে যে পরিবহন সক্ষমতা থাকবে, সেটি না থাকার কারণে বেসরকারি পরিবহন চালকরা ইচ্ছা মতো ভাড়া বৃদ্ধি করে, কারণ তারা জানে যে আমাদের ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা যদি ধরি যে সরকারের দিক থেকে একটা কমন সলিউশন কি হতে পারে, সরকারের যে নিজস্ব ব্যবস্থাপনার মধ্যে একটা আছে বিআরটিসি বাস,
আমরা দেখতে পেলাম ফরিদপুরে সেই বিআরটিসি বাস অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ করলো এবং সেখানেও আসলে 5 জন মারা গেলেন জায়গায়। না, বিআরটিসির বাসের দুর্ঘটনার সংখ্যা খুবই কম, সেখানে অধিকাংশ দেখা গেছে এই দুর্ঘটনা আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে সেখানে অ্যাম্বুলেন্স চালকের ত্রুটি ছিল, কারণ অ্যাম্বুলেন্স চালকের বয়স কিন্তু ওখানে 5 জন মানুষ মারা গেছে, সবার বয়সে কিন্তু 40-এর বেশি, 65, 70, 45। অ্যাম্বুলেন্স চালকের বয়স হলো 22 বছর। আমরা বাংলাদেশে দেখেছি যে অধিকাংশ অ্যাম্বুলেন্স চালকের বয়স হলো 20 থেকে 25 বছর বা 30 বছরের মধ্যে, এবং এরা খুব ডেসপারেটলি ড্রাইভিং করে, এদের দক্ষতাও নেই, এরা নানা রকম গল্পগুজব করে, আড্ডা মারতে মারতে যানবাহন চালায়, অ্যাম্বুলেন্স চালায়, মাইক্রো চালায়, এবং এরা দুর্ঘটনায় পরিণত হয়, খুব রেকলেস চলে। তো সুতরাং হ্যাঁ, দুর্ঘটনা বিআরটিসির বাসেও করে, কিন্তু কম্পারেটিভলি খুব কম করে, কারণ বিআরটিসির চালকরা ট্রেন্ড এবং বিআরটিসি খুব সাবধানে চলে, গাড়িগুলো ভালো, সুতরাং ওটাকে না। কিন্তু ব্যাপার হলো যে বিআরটিসির মধ্যে দিয়ে সরকার তার পরিবহন সক্ষমতা বৃদ্ধি করতে হবে, ট্রেনকে আধুনিক করতে হবে, ট্রেনকে জনবান্ধব করতে হবে, ট্রেনকে আরো সহজ এবং সাশ্রয়ী করতে হবে, একই সাথে নৌ পরিবহনকে উন্নত এবং আধুনিক করতে হবে, নৌ পরিবহনের সংখ্যা বাড়াতে হবে। এই সবগুলো হলো গণপরিবহন, এবং এইগুলো টেকসই গণপরিবহন, এইগুলোর মধ্য দিয়ে সরকার যদি পরিবহন সক্ষমতা এগুলো আসলে আমি বলতে পারি যেন সাইদুর রহমান, আপনার সঙ্গে আমি অনেক আলোচনা করেছি এগুলো বিভিন্ন শোতে, এবং ঘুরে ফিরে দেখা যায় এই কমন সলিউশনগুলো আপনাদের দিক থেকে আসে, রোড সেফটি ফাউন্ডেশন, এগুলো দেখা যায় যাত্রী কল্যাণ সমিতির দিক থেকে আসে, এবং আপনারা দশকের পর দশক ধরে কাজ করে যাচ্ছেন, সরকারও বদলাচ্ছে কিন্তু সড়কের চিত্রটা বদলাচ্ছে না। আমি কোন জিনিসটাকে আসলে দায়ী করব, সদিচ্ছা, দীর্ঘসূত্রিতা, গবেষণা? আসলে এখানে একটা বিরাট স্বার্থবাদী গোষ্ঠী আছে, তারা সরকারের কোনো ভালো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দিতে চায় না, কারণ গণপরিবহন খাতে যত বেশি নৈরাজ্য এবং অব্যবস্থাপনা থাকবে তত বেশি দুর্নীতি করা যায় এবং চাঁদাবাজির সুযোগ থাকে। সুতরাং চাঁদাবাজি এবং দুর্নীতির সুযোগ বহাল রাখার স্বার্থেই সরকারের কোনো উদ্যোগকে তারা সফল হতে দেয় না, এবং সরকারের মধ্যেও একটা গোষ্ঠী আছে যারা এটার সাথে মালিক শ্রমিক নেতাদের সাথে বা অন্যান্য অসৎ গোষ্ঠীর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, যার ফলে এখানে কোনো উন্নতি হচ্ছে না। সরকার শুধুমাত্র কমিটি গঠন করে, বৈঠক করে, কমিটি গঠন করে, সুপারিশ তৈরি করে, এই বৈঠক, কমিটি গঠন আর সুপারিশের মধ্যে ঘুরপাক খাচ্ছে। দীর্ঘদিন থেকে এই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, এবং এখান থেকে মুক্তির একমাত্র পথ সরকার প্রধানকে রাজনৈতিক সদিচ্ছা পোষণ করতে হবে, এবং নিশ্চয়ই এই অসৎ গোষ্ঠী সরকার থেকে বড় শক্তিশালী না, সরকার চাইলে সবই পারে, কিন্তু সরকারের রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে এবং কোনো সমন্বয় নেই। আজকে এক কথা বলছে, কাজ শুরু করছে, আগামীকালকে আবার আরেক কথা বলছে, অন্য ধরনের কাজ শুরু করবে। আচ্ছা আমি কাকুজি একটা বিষয়, হ্যাঁ আমি আবারও ফিরবো আপনার কাছে, একটা বিষয় একটু বলবেন, মানে এটা অনেকটা বৃত্তের মতো হয়ে গেল কিনা, মানে ওই সময় 2024-এর ওই সময় সড়ক মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের ছিলেন, এবং বলা হতো যে ওবায়দুল কাদেরের সঙ্গে সরাসরি বাস মালিকদের সঙ্গে কোনো না কোনো যোগাযোগ আছে সিন্ডিকেটের, কাজেই মোটামুটিভাবে যোগসাজশে হয়। তার আগে শাহজাহান খান, ওনার ক্ষেত্রে একই কথা বলা হচ্ছিল যে লিয়াজো আছে, সিন্ডিকেট ইত্যাদি। আর এখন আমরা শুনলাম সাইদুর রহমান, তিনিও বলছেন যে সরকারের, অর্থাৎ এই সরকারের ভেতরেও কেউ না কেউ আছে যার সঙ্গে আসলে পরিবহনের মালিক পক্ষের সঙ্গে একটা আতাত চলছে। মানে এটা কি আসলে সিন্ডিকেটের দৌরাত্ম না কি বলবো? সাইদুর রহমান কিছু পয়েন্ট রেইজ করছেন, এটা অবশ্য আমাদের আমলে নেওয়া দরকার। মূলত ফিটনেস বিন গাড়ি রাস্তায় চলে, আচ্ছা কেন ফিটনেস বিন গাড়ি রাস্তায় চলবে এটা দেখার কেউ নেই। ফিটনেস টাকা দিলেই আপনার একেবারে ফিট হয়ে যাচ্ছে গাড়ি, সেটা আবার রাস্তায় ঘুরছে। চালক 22 বছরের কেন একজন চালক হবে? কেন একজন মানুষকে বলতে হবে যে সে শুধু গরু আর ছাগল যদি চিনতে পারে তাহলে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে? এটা কোন মানে ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে? মানুষের এতগুলো মানুষের জীবন যার হাতে থাকবে, সে শুধুমাত্র ছাগল আর গরু চিনলেই পরে তার উপরেই ছেড়ে দেওয়া যাবে? আমরা কোনো অবস্থাতে এই গণপরিবহনের যে এত নৈরাজ্য, এই নৈরাজ্যকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের কোনো রকম উদ্যোগ বা সদিচ্ছা আছে এরকম আমার মনে হয় না। তার কারণ সাইদুর রহমান আর একটা কথা বলছে, সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি কাঁচা টাকা আমরা যদি বলি, নগদ টাকার লেনদেন হয় কিন্তু এই সড়কে। এই সড়কে নগদ টাকার লেনদেন হয় বলে এর মধ্যে চাঁদাবাজি হয়। তারপরে এইটাকে কেন্দ্র করে নানামুখী মানে ভেস্টেড তৈরি হয়ে যায়, গ্রুপ তৈরি হয়ে যায়। তারা ওই যে মনে করে এই গাড়িটা যদি এখন থাকে ফিটনেসবিহীন গাড়ি, এই রকম গাড়ি কি পৃথিবীর কোথাও দেখা যায়? আমাদের এখান থেকে ছবি টবি নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় দেখায় যে এই হলো বাংলাদেশের গাড়ির চিত্র, বাংলাদেশ এইভাবেই চলে। মানে আমাদের দেশের মান সম্মানটা কোন জায়গায় নিয়ে চলে যায়। কিন্তু এগুলো
এগুলো আপনি এই রাস্তা থেকে উঠাতেও পারছেন না, আপনি চাইলেও উঠাতে পারছেন না। অথচ দেখেন এই যে আমাদের এখন যে সমস্ত গাড়িগুলো বিভিন্ন জায়গা থেকে তৈরি হচ্ছে, আপনি সেইগুলো আনেন, এগুলো বাতিল করে দিয়ে দেন। না সলিউশন তো পেলাম, কিন্তু কথা হচ্ছে বাস্তবায়নটা কেন হয় না? না বাস্তবায়নটা আমরা কিন্তু এই যে পরিষ্কার জানি কি করতে হবে। বাস্তবায়ন ওই যে যে কথা সাইদুর রহমান বলে গেছে যে ওখানে যাদেরকে বসানো হয়, বিশেষ করে বিআরটিএতে যাদেরকে বসানো হয়, তারপর এইটার সঙ্গে ম্যানেজমেন্টে যারা থাকে, ঘুরে ফিরে দেখবেন যে তারাই ঘুরে ফিরেই আছে। আমরা মালিকদের দেখতে পাই না, কিন্তু বা সমিতিকে দেখতে পাই, সমিতির নেতাদেরকে বিভিন্ন সময় পূর্বে যারা ছিল তাদের হাত বদল হয়ে আবার এখন নতুন সমিতি হয়েছে। তো মানুষ হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু নীতি এবং নৈতিকতা আগের জায়গায় রয়ে গেছে, সেখান থেকে তো কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে কি? একদম। আমি এরপরে যখন আপনার কাছে আসবো একটু জানার চেষ্টা করব, আমাদের প্রায় বলা হয় যে আমাদের জনবল সংকট, অর্থাৎ বিআরটিএ সবকিছু মনিটর করতে পারছে না। আদৌ জনবল সংকট নাকি জনবল আছে, তাদের দক্ষতার অভাব কিংবা তাদের মধ্যে দুর্নীতির মানসিকতা ঢুকে গেছে? আমি ওই জায়গায় তো মূলত জিনিস হচ্ছে ওইখানে। আমি আসবো এটা নিয়ে টাকা আসবো। দিলেই আপনি কি বলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, টাকা দিলেই আপনার ফিট লাইসেন্স পাওয়া যায়। হ্যাঁ, আমি তো সাইদুর রহমান আরেকটা দিকে আপনার একটু মানে মনোযোগটা একটু আকর্ষণ করি। আমরা তো সড়ক দুর্ঘটনায় মানুষের নিহত হওয়ার কথাগুলো বলছি, কিন্তু কুরবানির সময় আমরা দেখতে পেলাম একটা নৌকার ভেতরে 23টা গবাদি পশু, 23টা গরু সহ ডুবে গেল। মানে আমরা জানি না আগামীকাল সকালবেলা আসলে কি ছবিটা আমরা দেখব। নৌপথে প্রচুর গরু আসছে, সেইদের মানে এই পশুর নিরাপত্তাও তো একটা বড় বিষয়, এবং যেই ব্যবসায়ী আছেন তার নিজেরও কিন্তু কয়েক বছরের শ্রম এটা। মানে আলাদা নজরদারি, আলাদা দায়িত্ব, কি বলবেন? দেখুন, ঈদের সময় পশুবাহী ট্রেন থাকা উচিত, ঈদের সময় শুধুমাত্র পশুবাহী লঞ্চ থাকা উচিত। সেইটা আমরা খুব বেশি করি না। ট্রেনে যদি পশু আসতো তাহলে অনেক সাশ্রয়ী মূল্যে ভাড়ায় তারা নিয়ে আসতে পারতো, কিন্তু আমাদের এখানে ট্রেনটা আসলে বিশ্বব্যাপী একটা টেকসই গণপরিবহন, কিন্তু আমরা ট্রেনটাকে কখনোই জনবান্ধব করে তুলছি না। ট্রেনে যদি গুডস ট্রেন থাকে, আমরা ছোটবেলায় দেখেছি গুডস ট্রেন, এবং সে একটা ট্রেনে কয়েক হাজার টাকার সমান পণ্য পরিবহন করা যায় সাশ্রয় মূল্যে। এতে এটা কি সম্ভব আদৌ? মানে ঈদের এই সময় আপনি জানেন যে মানুষ যে হারে ট্রেনে চেপে গ্রামে যাচ্ছে। ইচ্ছা থাকলে শোনেন, ঈদ যাত্রাকে নিরাপদ নির্বিঘ্ন করার জন্য 10 দিন 15 দিনের পরিকল্পনা দিয়ে হয় না। এর জন্য 1 বছর 1.5 বছর 3 বছরের পরিকল্পনা করতে হবে, এবং এখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যদি আমরা কাজ শুরু করি, সরকার কাজ শুরু করে, এর পরবর্তী সমস্ত নির্বিঘ্ন নিরাপদ সম্ভব। আমরা আসলে কোনো প্রস্তুতি থাকে না, শুধু কথার কথা বলি, এবং 15 দিন আগে প্রস্তুতি। 15 দিন আগে কি বাস নামানো সম্ভব? 15 দিন আগে কি ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব? 15 দিন আগে কি লঞ্চ মেরামত করে বা লঞ্চের সংখ্যা বাড়ানো সম্ভব? আমরা তো আসলে কিছু করবো না, এটা প্ল্যান করে রাখছি, প্রি প্ল্যান, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা আমাদের ব্যাপক প্রস্তুতি। কি প্রস্তুতি আছে? বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, এই সমস্ত প্রতিষ্ঠানের যে কাঠামোগত সংস্কার করতে হবে। একদম। এই স্বল্প পরিসরের আলোচনার মধ্যে আপনি চমৎকার অনেকগুলো কথা বলেছেন, তার ভিতরে একটা কথা বোধহয় কোট করতেই হয়, যে আসলে এই 10-15 দিনের নোটিসে ঈদ যাত্রা নিয়ে আসলে খুব একটা সুফল মেলে না। এটা একটা লম্বা সময় ধরে পরিকল্পনা, এবং যেটা আমিনুল ইসলাম কাগজি খুব চমৎকার করে বললেন যে যারা আসলে কাজ করছেন তাদের দক্ষতা নিয়ে একটা প্রশ্ন আছে, এবং শস্যের ভেতরে ভূত বলতে যা বোঝায় সেগুলোর নজরদারির প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আবার কথা হবে, এবং আশা করি খুব কম সংখ্যক এরকম মন খারাপের খবর নিয়ে হয়তো কথা বলার সুযোগ হবে। ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 জানালে আপনারা আছেন। এরপর যে আন্তর্জাতিক অঙ্গন নিয়ে কথা বলতে চাই, এবং আন্তর্জাতিক অঙ্গন নিয়ে কথা বলে অবশ্যই ইরান ইস্যুটাকে আমরা সামনে রাখবো। আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান। কাজী মাহবুবুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হচ্ছে, এবং আপনার সঙ্গে কথা হলে ইরান ইস্যুটাকে নিয়ে সবার আগে আলাপ করার চেষ্টা করি, নতুন নতুন কিছু তথ্য যদি যুক্ত করা যায়। এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছেন সিনিয়র সাংবাদিক আমরুল ইসলাম কাগজি। এই আলাপে তিনিও হয়তো আপনার কাছে কিছু জানতে চাইবেন। আমি আপনার কাছে এখনকার আপডেটটা একটু জানতে চাই। মানে তুলসী গ্যাবার্ড যে পদত্যাগ করলেন, বলা হচ্ছে হোয়াইট হাউসের একটা চাপ ছিল, এবং তিনি যে কারণটা দেখিয়েছেন, ওনার হাজব্যান্ড ক্যান্সারের রোগী, কাজেই স্বামীর সেবা করার জন্য তাকে পদত্যাগ করতে হচ্ছে, ব্যক্তিগত কারণ তিনি বলছেন। আসলে কি ব্যক্তিগত? মানে আপনার পর্যবেক্ষণ কি বলে? ডোনাল্ড ট্রাম্পের অনুগত থাকার পরও তুলসী গ্যাবার্ড। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনিও খুব ক্রিটিক্যাল ওয়েতে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দেওয়াটাও সহজ, ক্রিটিক্যালি দেওয়া যায় আর কি। তো বিষয়টা হলো, আমি যখনই
তুলসী গাবার্টের এই পদায়নটা দেখেছি, আমার কাছে তখন থেকেই আমি একটু ডিফারেন্টলি চিন্তা করছিলাম যে যেভাবে একটা আলট্রা জাতীয়তাবাদী ধারায় মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনে, সেখানে একজন ইমিগ্রেন্টের পক্ষে এখন ইমিগ্রেন্ট না, মানে একজন একদম ঠিক যেভাবে মানে আমেরিকা মানে তাদের নিজেদের অভ্যন্তরে একটা বিভাজন আছে, সেই বিভাজনের জায়গা থেকে যদি বিবেচনা করা হয়, যারা বাইরের লোকজন বা বাইরে থেকে এসেছে, হয়তো খুব বেশি পুরাতন সময়, লম্বা সময় ধরে আমেরিকা থাকে না, তাদের পক্ষে এই আমেরিকান গোয়েন্দা বা আমেরিকান নিরাপত্তা প্রধান হয়ে থাকা এবং এইটার সার্ভিস দেওয়া এবং এটা বিশ্বাসযোগ্য হয়ে থাকাটা অনেক চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়েছিল। বা এটা ট্রাম্প কেন করছে, অথচ আপনি কি জানেন অন্তত 100টা জায়গা থেকে 100 জনের মতো লোক এই নিয়োগের ক্ষেত্রে আপত্তি দিয়েছিল। জি, তারপরেও কিন্তু ট্রাম্প তাকে নিয়োগ দিয়েছে। এখন যেটা মনে হচ্ছে যে দুইটা কথাই আমার কাছে ঠিক মনে হচ্ছে না। একটা হলো যেখানে ট্রাম্প প্রশাসন থেকে বা কেউ কেউ বলার চেষ্টা করছে যে তিনি ইরাক যুদ্ধের পক্ষে ছিলেন না বা বাইরে অন্য দেশে হস্তক্ষেপের পক্ষে ছিলেন না। তো এটা যেমন বলা হচ্ছে একটা পক্ষ থেকে, আরেকটা পক্ষে বলা হচ্ছে যে তিনি ব্যক্তিগত কারণে যে তিনি যেটা বলেছেন। আমার কাছে মনে হচ্ছে দুইটা বিষয়ই সঠিক না। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো তিনি আসলে যেই সার্ভিসটা আমেরিকা আশা করে জি, এখন নেটিভ আমেরিকান তো না, মানে যারা আসলে এখন আমেরিকাকে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলার চেষ্টা করছে অথবা ট্রাম্প বলার চেষ্টা করছেন, এখনকার প্রশাসন বলার চেষ্টা করছে যে আমেরিকা ফার্স্ট, এবং এই আমেরিকা ফার্স্টের যে প্রথম, তারা অনেক সময় বলতে চায় প্রথম প্রেসিডেন্ট হলো ট্রাম্প। তো এই জায়গা থেকে আসলে জাতীয় নিরাপত্তা প্রধান হিসাবে মানে এই মানে যে খুব লম্বা সময় ধরে আমেরিকা থাকেন না বা মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিফারেন্টলি ওন করেন, জি, যে জায়গাটা ডিফারেন্ট মানে আমেরিকা চিন্তা করে, সেই ধরনের লোক না হলে হবে না। সেইটা আমার কাছে মনে হয়েছে যে তার বিরুদ্ধে যে শক্তি দাঁড়িয়েছিল, যদিও উনি নিয়োগ পেয়েছেন, যে শক্তিগুলো দাঁড়িয়েছিল সেটা প্রমাণ করতে পেরেছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে। এবং আপনি জানেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেফতার করার ক্ষেত্রেও যে এখানে তার প্রয়োজন নাই। তো একটা জাতীয় গোয়েন্দা প্রধানকে যদি জাতীয় প্রতিরক্ষা প্রধানকে বাদ দিয়ে যদি আপনি ভেনেজুয়েলা আক্রমণ করেন বা ভেনেজুয়েলাতে প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসেন, অথবা আপনি যদি ইরান যুদ্ধটা চালিয়ে যান, এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে অনেক বেশি দুর্বল করে দেয়। আমেরিকা আজকে যে অবস্থায় পড়েছে, এই অবস্থার প্রধান দায় হলো আমার কাছে যেটা মনে হয় যে আমেরিকার যে গোয়েন্দা তথ্যে যে নেতৃত্ব, সেই নেতৃত্বটা চায় না এই যুদ্ধটা, কিন্তু ট্রাম্প প্রশাসন চেয়েছে। এই যে দুই বিভাজন, এই বিভাজন দিয়ে তো যুদ্ধে জিতা যায় না। খুব স্পষ্ট বক্তব্য। আমি সুকাগুজি কিছু যোগ করবেন? না, এখানে আমিও দেখছিলাম তুলসী গাবার্ডের বিষয়টা, মানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা চায় সেটার সঙ্গে যায় না। তারপরে ওই যে কথাই বলছিল যে আমেরিকা ফার্স্ট, এবং এখন পর্যন্ত তারা মনে করে যে ট্রাম্পই মনে হয় ফার্স্ট প্রেসিডেন্ট। তাহলে এই রকম জায়গায় গেলে পরে ট্রাম্প যেটা চাইবে, যেমন ইরানের যে তাকে দিয়ে বলানোর চেষ্টা করানো হয়েছে কিন্তু যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এই রকম একটা জায়গায় তার মতামতটা চাইছিল, সে দিতে পারে নাই, তুলসী গাবার্ড দেয় নাই। 2 নম্বর হচ্ছে যে এইখানে কিন্তু তুলসী গাবার্ডের মতো একজন যে তাকে 18টি তদন্তকারী সংস্থা, যেটা গোয়েন্দা সংস্থার ইয়ে আছে, তার হেড বানানো। তো তার ব্যাপারে মন্ত্রিসভায় সবার কাছে সিদ্ধান্ত মানে মতামত চাওয়া হয়েছে যে তাকে রাখা যায় কিনা, সবাই কিন্তু নেগেটিভ করে দিছে। হ্যাঁ, তাহলে এটা কি তার হাজব্যান্ড যে কি বলে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, সেইখানে সময় দেওয়ার জন্য যাচ্ছে, এটা কি ঠিক? এবং ওখানে যে ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তার মতামত নিতে চাইছিল, এবং তিনি বললেন যে এই যুদ্ধে কোনো রকম তাদের আমেরিকার জয়লাভ করার কোনো মানে সুযোগ নেই। তো এই কথাটা বলা, এগুলো তো মানে একেবারে পলিসিগত ব্যাপার, এটা কোনো আর ব্যক্তিগত কোনো ব্যাপার নেই। যদিও 30 তারিখে তার পদত্যাগ করতে হবে বলে মানে সে নিজেই ভিতর থেকেই তাকে বলে দেওয়া হয়েছে, অনেকটা বলেই দেওয়া হয়েছে যে তুমি একদম। আমি এখানে অধ্যাপক কাজী বাবুর রহমান, আমি দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যম মূলত 6টি কারণ এখানে বিশ্লেষণের মধ্যে থেকে উঠে এসেছে। প্রথমটা হচ্ছে রাশিয়া কানেকশন, অর্থাৎ তার সঙ্গে একটা তুলসী গাবার্ডের সঙ্গে একটা রাশিয়ার কানেকশন বা যোগাযোগ ছিল, এমনকি তিনি কোনো না কোনোভাবে আসলে ইউক্রেনের
পাশে থাকাটাকে খুব বেশি সাপোর্ট করেননি, এরকম একটা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওদিকে ডেমোক্রেটিক কানেকশন তার একটু বেশি। ইরানের ভূমিতে যে 3 জন মার্কিন ফ্লাইট যে নাবিকরা ছিলেন, তারা যে কিছুদিনের জন্য গায়েব হয়ে গিয়েছিল, তারপর খুঁজে তারপর তাদেরকে আনা হলো, সেখানে তার গোয়েন্দাগত তৎপরতার দুর্বলতা ছিল। বলা হচ্ছে তুলসী গ্যাবার্ডের বিকল্প হিসেবে কিছু নিউ চয়েস পাওয়া গেছে, যার উপরে ডোনাল্ড ট্রাম্প একটু বেশি আস্থা রাখতে পারেন, এবং এটা হতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান বি। অর্থাৎ তুলসী গ্যাবার্ড যেহেতু স্পটলাইটে আছেন, তার সম্বন্ধে সবাই জানেন, ওয়ার্কিং স্ট্রাকচার সম্বন্ধে জানেন, নতুন একটা চরিত্রের খুব প্রয়োজন, কিন্তু তুলসী গ্যাবার্ড হয়তো পর্দার বাইরে থেকে তার কাজটা করে যাবেন। এরকম 6টা কারণ আল জাজিরার পক্ষ থেকে বলা হচ্ছিল। এগুলোর কোনোটার সাথে আপনি একমত? আপনাকে আবারও ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে কি, আমি ফুল প্রসেসটাকে ফলো করেছি ফ্রম দ্য অ্যাপয়েন্টমেন্ট, মানে তার যে নিয়োগ, ওনার যে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে এবং তার যে রাজনৈতিক ক্যারিয়ার, 2022 সাল পর্যন্ত তিনি ডেমোক্রেট এবং সেখান থেকে কিন্তু সিনেটর হয়েছিলেন। পরবর্তীতে মাত্র 2টা বছরের পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়ে যাবেন সকল রিপাবলিকানদের কাছে। ট্রাম্পের কাছে ব্যক্তিগত পছন্দ থাকতে পারে ওনার প্রতি, কিন্তু মানে টোটাল পার্টিতে যে এই ধরনের একটা পদের জন্য পার্টির যে আস্থা, এই ধরনের একটা পদের জন্য পার্টি থেকে তো সরকার তৈরি হয়, সরকারের যে আস্থা মানে ট্রাম্প বা অন্যদের, আমার কাছে মনে হয় না এটা। আমার কাছে মনে হচ্ছে ট্রাম্পের একক সিদ্ধান্তের ভিত্তিতে উনি এই দায়িত্বটা পেয়েছিলেন, কিন্তু এই দায়িত্বটা রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মানে পুরো প্রক্রিয়াটার যে সমর্থন তার দরকার, সেইটা আমার কাছে তার ছিল না, আমার কাছে মনে হয়। এক আর দ্বিতীয়ত হলো, আমার কাছে মনে হচ্ছে যে তিনি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারতেন, কিন্তু আপনারা যে সকল আলাপ আলোচনাগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আসছে, এটা আমার কাছে মনে হয় না কারেক্ট আলোচনাটা হলো এই যে আপনি ইন্টারন্যাশনালি যুদ্ধ বলেন, ন্যাশনালি স্থিতিশীলতা বলেন, সব জায়গায় আমেরিকার ক্ষেত্রে কিন্তু এই ব্যক্তিটারই গুরুত্ব প্রধানত, তার তো গোয়েন্দা তথ্যের উপরেই কিন্তু সব নির্ভর করে। তো সেই জায়গায় ইরানের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই যে স্ট্যাটাস কো অবস্থা যেতে হলো, এর জন্য আমার কাছে মনে হয় অভ্যন্তরীণভাবে তিনি অত্যন্ত কনডেমড হচ্ছেন, এবং অভ্যন্তরীণ আলোচনায় তিনি উতরাতে পারেন নাই, সাফল্য দেখাতে পারেননি, এবং প্রশাসন মনে করছে না, আমার যেটা মনে হয় মূলত ইরান যুদ্ধকে কেন্দ্র করেই ওনার এই অবস্থা। আপনি আরেকটা জিনিস দেখেন, এবং তার প্রতি যে বিশ্বাসযোগ্যতার ব্যাপারে একটা সমস্যা থাকতে পারে, সেটা হলো উনি যখন রিক্রুটমেন্ট নিয়োগ হচ্ছেন, তখন কিন্তু ফেব্রুয়ারিতে আপনার নরেন্দ্র মোদীও কিন্তু আমেরিকা গিয়েছিলেন, তখনও কিন্তু একদম শুরুতেই কিন্তু ওনার সাথে ওনার আলাপ আলোচনা এবং অনেকেই ডিফারেন্টলি দেখেছে। তো আপনি দেখেন আমাদের অন্তর্বর্তী সরকারের আমলে এই কয়েকদিন আগেও কিন্তু বাংলাদেশে নানান ইস্যুতে ওনার একটা অবস্থান ব্যাখ্যা উনি করেছিলেন, যেগুলো অনেকগুলোই কিন্তু। তো এটা ভারতের পক্ষ নেওয়া যদি এই ধরনের কোনো বিষয় থাকে, যে যেখানে আমেরিকা এখন হয়তো বাংলাদেশ ইস্যুতে তার একটা অবস্থান আছে, যে অবস্থানটা ঠিক প্রো ভারতীয় বলে আমি মনে করি না। একদম পরিষ্কার। এবং আমার হাতে আসলে চুক্তি নিয়ে সেই জায়গায় কিন্তু তুলসী গ্যাবার্ডের অবস্থানটা আমেরিকান প্রশাসনের হাতে যায় না একদম। এবং বাই বার্থ আমেরিকানকে যে প্রায়োরিটিটা দেওয়ার ডিসিশন নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেই ক্যাটাগরির মধ্যেও তুলসী গ্যাবার্ড পড়েন না। আমি নিশ্চয়ই এটা নিয়ে সামনের কোনো এক পর্বে আলাপ করব, কারণ আরও ইনভেস্টিগেশন হবে। কিন্তু আমি চুক্তিটা নিয়ে একটু আলাপ করতে চাই, কারণ চুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলছেন, একেবারে উল্টো কথা বলছে তেহরান। তারপরেও কেন মানুষ সম্ভাবনা দেখছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা 71 চ্যানেলে আছি, এবং অধ্যাপক কাজী মাহমুদুর রহমান একটা বিষয় একটু স্পষ্ট করবেন, মানে চুক্তি নিয়ে এত 360 ডিগ্রি উল্টো পাল্টা বক্তব্য কেন আসছে? ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে চুক্তি হবে, বড় চুক্তি হবে, অর্থবহ চুক্তি হবে, অন্যথায় অন্য পথে হাঁটবে যুক্তরাষ্ট্র। তবে তিনি খুব আশাবাদী, কারণ দারুণভাবে তিনি এগোচ্ছেন, এটা তার বক্তব্য। ওদিকে তেহরান বলেছে যে কোনো রকমের সমঝোতার দিকে তারা এগোননি, সেই সম্ভাবনাও নেই। কিছু কিছু বিষয় আলাপটা তোলা হয়েছে মাত্র। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হবে, ইরান একমত না। আবার যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে 60 দিন আরও যুদ্ধবিরতি বাড়াতে হবে, ইয়েমেন সহ অন্যান্য দেশগুলোতে হামলা করা যাবে না, লেবানন সহ। এবং সেদিক থেকে আসলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিগ নো। তাহলে কোথায় গিয়ে আশাবাদ খুঁজে পাচ্ছেন মার্কো রুবিও কিংবা ডোনাল্ড ট্রাম্প? আপনাকে আবারও ধন্যবাদ। বিষয়টা হলো যে যেভাবে দুই পক্ষ আলাপ করছে, সেটা হয়তো আমাদের কাছে অস্পষ্ট থেকে যাচ্ছে, কিন্তু তার মধ্যে একটা স্পষ্টতা আছে। সেটা হলো, আপনি দেখেন ট্রাম্প লম্বা সময় ধরে যে একটা সিজফায়ারে গিয়েছে, একটা যুদ্ধবিরতি গিয়েছে, এবং যুদ্ধবিরতিটা কিছু অংশ হলেও কার্যকর হচ্ছে বা অনেকটা কার্যকর হচ্ছে। এইটা এক ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে আমেরিকার জন্য, যে পরিস্থিতিটা থেকে আমেরিকাকে বের হয়ে আসতে হবে। তার যে হেজমনিক পাওয়ার, এটা
আবারও যদি স্টাবলিশ করতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের গত এই যে 1945 সাল থেকে এই লম্বা সময়ে বারবার কিন্তু অনেকবারই আমেরিকার এই অবস্থা দেখা গেছে, অনেকবার, প্রতি দশকে একবার করে দেখা যায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আবার কিন্তু রিকভার করে এবং সে তার হেজমনি কিন্তু ত্যাগ করতে হয় না, হেজমনিটা টিকে থাকে। তো এখন এই যে আপনি যেই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এই এই জায়গায় আটকে গেল, সেটা ভিয়েতনামেও গিয়েছে, আর অনেক জায়গায় গিয়েছে, সব জায়গায় যে তার সাফল্য তার ইচ্ছা মতো এসেছে তা না। কিন্তু আমরা যে জায়গা থেকে আলাপটা শুরু করি সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হেজমনির জায়গা থেকে। এই হেজমনির জায়গা থেকে কিন্তু আলাপ করলে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে যেতে হবে হয়তো, অথবা কোনো না কোনো ভাবে অন্য কোনো প্রক্রিয়া ইরানকে পরাজিত করতে হবে, না হলে তার কিন্তু হেজমনি সংকটে পড়বে। তো এখন সেই জায়গা থেকেই আমেরিকার প্রেসিডেন্ট আপাতত একটা বাফার টাইম নিচ্ছেন তার বক্তব্যের মাধ্যমে। এই যে আমি আক্রমণ করে ফেলবো, যুদ্ধ করছি, ছেড়ে দিব না, এগুলো হলো বাফার টাইম যাচ্ছে। আসলে আমেরিকা প্রস্তুতি নিচ্ছে, ইরানও প্রস্তুতি নিচ্ছে না যে তা না, আমি তা বলবো না, কিন্তু ইরান প্রস্তুতি নিচ্ছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতিটা যুদ্ধ কৌশলে কি ভুল ছিল, কোথায় সমস্যা ছিল, এগুলো রিকভার করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যতটা তার ইন্টেলেকচুয়াল এবং সামরিক প্রশিক্ষণগত অন্যান্য জায়গা থেকে যতটা সমৃদ্ধ আমেরিকা, এবং তার যত সাপোর্ট টিম যত বড় এবং সারা পৃথিবী সেই সাপোর্টটা নিতে পারে, ইরানের পক্ষে সেই জায়গাটা না আসলে। এবং তার মিত্রদেরও তো সেই অবস্থা না। রাশিয়া চীনের অবস্থা এরকম না যে তারা এখনই আমেরিকার সাথে কোনো ধরনের বড় ধরনের যুদ্ধে যেতে পারে। তারা হয়তো প্রক্সি ওয়ারে গিয়েছে ইরানের মাধ্যমে, ইরানকে দিয়ে একটা আমেরিকাকে এক ধরনের মানে রাশিয়া কিংবা চীন ততটুকুই ইরানকে সাহায্য করবে যতটুকুতে তারা লাভবান হবে, এবং সেটাও আসলে হিসেব করে তারা করছে। আমি আমি মাহবুব, আমি একটা কথা বলতে চাচ্ছি। আপনি আপনার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বারবার বলে থাকেন মার্কিন হেজিমনিটাকে ধরে রাখার জন্য তাদের হয়তো বিভিন্ন কৌশল নিতে হয়। আপনি পাশাপাশি দুইটাকেই ধরে নেন, সেটা হচ্ছে রাশিয়াকে শায়েস্তা করার জন্য ইউক্রেনকে দিয়ে যুদ্ধ করালো। তা আসলে কি রাশিয়া এখন সেই শায়েস্তা বা মানে হয়েছে? তার রুবল তো এখন আবার সামনের দিকে চলে আসছে। তাহলে এইখানে তার কি হিসাব? ইউক্রেন হয়ে গেছে। ইউক্রেন তো এখন তার পেটের মধ্যে, ইউক্রেন তো শায়েস্তার কথা বলবো না, আমি বলবো মার্কিন ডলারের কথা। এবং পাশাপাশি ইরানের যে ঘটনাটা এখনো পর্যন্ত কিন্তু আমরা কি কেউ বলতে পারছি যে ইরানের আসলে কি আছে না আছে? তো এই দুইটার বিষয় নিয়ে কি আমরা একেবারে চাক্ষুষ? ভিয়েতনামটাও এগুলো না হয় আমরা ছেড়েই দিলাম, তারপরে আফগানিস্তান এগুলো ছেড়ে দিলাম, সেই সমস্ত জায়গা থেকে যেভাবে আমেরিকা চলে আসছে, তো এগুলো সবই তো একেবারে পরাজয়ের মধ্য দিয়ে চলে আসছে। এখন সামনে দুইটা, এই দুইটাতেও কি ধরে রাখতে পারবে তার সেই হেজিমনিটা? কি মনে হয়? পরাজয়টা ঠিক আমি এভাবে দেখি আর কি, ব্যাখ্যাটা বলেছেন, আমরা আসলে বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করি। এটা আসলে হেজমনিটা সাস্টেইন করে কিনা, এটা হলো মূল ব্যাপার। তা আমি যেটা তাকে অবজার্ভ করছি এই মার্কিন যুক্তরাষ্ট্রকে লম্বা সময় ধরে, সেখানে দেখছি যে একটা কার্ভ, যে কার্ভটা আসলে মানে সরল রৈখিক না, এবং এটা উপরের দিকে শুধু উঠছে না, মাঝে মাঝে এটা এলোমেলো ভাবে কার্ভটা ঠিক মানে একরকম থাকছে না ঠিক। কিন্তু আমরা তার যে টার্গেটটা কিন্তু হেজিমনি ধরে রাখা, এই হেজিমনি ধরে রাখাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা হচ্ছে না। এর প্রধান কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র তো শুধুমাত্র যুদ্ধটাই করে না। এবার আপনি জানেন যে এই ট্রাম্পের কিন্তু একটা ইচ্ছা, মানে তার এক ধরনের অঙ্গীকার ছিল যে উনি যুদ্ধ থামাবেন, সেখানে কিন্তু উনি যুদ্ধ করছেন। দ্যাট মিনস দেখেন আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সিদ্ধান্ত নেয় নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয়, এটা কিন্তু ক্লিয়ার। যেখানে তিনি যুদ্ধ থামানোর কথা বলে ক্ষমতায় এসে কিন্তু যুদ্ধগুলো করছেন। তো সেই জায়গা থেকে বলছে আর কি, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধগুলো শুধু করে না, যুদ্ধে সে জিতে গেল না হেরে গেল, সেই জায়গা থেকে যুদ্ধগুলো সে প্রায়ই করে যে সে যুদ্ধ করতে পারে এবং যুদ্ধ করার সামর্থ্য রাখে সর্বত্র। এটা অব্যাহত রাখা, টেস্টের মধ্যে রাখা, পরীক্ষার মধ্যে রাখা, সামরিক বাহিনীকে প্রশিক্ষণের মধ্যে রাখা, সামরিক বাহিনীকে সবসময় মানে অ্যাক্টিভ রাখা। আপনি পৃথিবীর অন্যান্য জার্মানি, জাপান, তারা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে এবং তাদের কিন্তু এখন এক্সপানশন করতে হচ্ছে সামরিক বাহিনীকে যুদ্ধ না করার কারণে। সাম্রাজ্য ধরে রাখার জন্য আমেরিকাকে যেটা করতে হচ্ছে, যুদ্ধে হেরে গেলাম, জিতে গেলাম, কতটা লাভ করলাম, লস করলাম, প্রতিটা যুদ্ধে কিন্তু আমেরিকার ক্ষয়ক্ষতি কিন্তু মারাত্মক, মানে বিশেষ করে আর্থিক ক্ষতিটা যদি বলেন। তারপরে এই বিলিয়ন ডলার, হাজার বিলিয়ন ডলার খরচ করে কেন যুদ্ধে যায়? যুদ্ধে যায় হলো পৃথিবীকে জানানোর জন্য যে আমি যুদ্ধে সবসময় প্রস্তুত আছি,
তোমরা যারাই আমার সাথে যুদ্ধ করতে আসবা তাহলে প্রস্তুতি নিয়ে এসো। একদম এইটা একদম হেজমনিকে আসলে বলতে এটাই হয়। এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তির জায়গা। কিন্তু আপনার মনে হয় কিনা ইরানের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে যে তাদের তথ্যগত কেউ খুব বেশি পায় না আসলে, তাদের কি পরিমাণ সামরিক শক্তি আছে, কোথায় গিয়ে তাদের রণকৌশল সাজানো হচ্ছে, কে তাদের সাথে আছে, এই তথ্যগুলো আসলে জানা যায় না এবং এটাই নাকি তাদের সবচেয়ে বড় শক্তি। আদৌ কি তাই? সেটা যদি হতো তাহলে কিভাবে ইরানের প্রেসিডেন্টকে এবং ইরানের এত বড় বড় গোয়েন্দা তো মানে গুরুত্বপূর্ণ গোয়েন্দা প্রধানদেরকে আপনি আমেরিকা এত সুনির্দিষ্ট লক্ষ্য করে খুন করে ফেলতেছে? এটা তো আমার একদমই এই যুক্তি আমি মেনে নিতেই রাজি না। কারণ যতগুলো নিশানা করেছে এই পর্যন্ত আমেরিকা, ইসরায়েল, ইরানের সবগুলো নিশানার উপরে এতটা আমরা তো সুতীক্ষ্ণ ঘোষণা আক্রমণ দিয়ে করেছে, হত্যা করতে দেখেছি। জি, তাহলে এটা কিভাবে সম্ভব যদি সে তথ্য না পেত? এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যাদের সবচেয়ে গর্বের জায়গা আয়াতুল্লাহ খামেনিকে যখন তারা এতটা সুচিন্তিত ভাবে এতটা তীক্ষ্ণ ভাবে আক্রমণ করে মানে আপনি করতে পারে, ওনাকে শেষ করে দিতে পারে, সেই জায়গাতে আমার কাছে মনে হয় না। আমার কাছে যেন মনে হয় একটা দূর থেকে এসে যুদ্ধ। তো আপনি আফগানিস্তানের ক্ষেত্রে যদি দেখেন ইরানের এই আমেরিকার এই অবস্থা মানে প্রায় কত বছর পরে 2001 থেকে 2024 পর্যন্ত বা 23 পর্যন্ত, তো এই যে লম্বা সময় 2 দশকের বেশি সময় ধরে থাকার পরেও তো আমেরিকা চলে গেছে না। এবং সেই চলে যাওয়াটাকে আমি আর 1 মিনিট বলি 30 সেকেন্ড, সেই চলে যাওয়াটাকে আপনারা তো পজিটিভলি ব্যাখ্যা করছেন না। তারপরেও আর এখানে ইরান হলো একটা দীর্ঘদিনের প্রস্তুতি নেওয়া রাষ্ট্র, সেখান থেকে মানে এতে কি যেখানে আফগানিস্তানকে যাওয়ার কারণে আমেরিকার হেজমনি কিছু হয় নাই, ইরান থেকে যেভাবেই যাক আমেরিকার হেজমনির কিছু হবে না। আমার আর্গুমেন্ট হলো এটা। না, আপনি যুক্তি দিয়েই আসলে জিনিসগুলো তুলে ধরছেন, কাজে সেই জায়গা থেকে বিষয়টি স্পষ্ট। আরেকটা বক্তব্যের ব্যাখ্যা বা আপনার মতামত একটু জানতে চাই। অনেকেই বলছেন যে ডোনাল্ড ট্রাম্প হারবেন না, কিন্তু তিনি জিতবেনও না। তিনি যেটা করবেন সময় ক্ষেপণ করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নেক্সট মার্কিন ইলেকশনটা যখন না হয়। মার্কিন ইলেকশন হওয়ার পর নতুন যে সরকার আসবে তিনি হয়তো দায়িত্ব নিয়ে এই যুদ্ধের একটা ইতি টানবেন। আপনি স্টেটমেন্টের সঙ্গে একমত কিনা? এইগুলো ট্রাম্পেরও বিবেচনার বিষয় না। স্টেট ডিপার্টমেন্ট কিভাবে সিদ্ধান্ত নেয় সেই জায়গা থেকেই হবে। আফগানিস্তানে যে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই তালেবানরাই কিন্তু ক্ষমতা এখন নিয়েছে আমেরিকার হাত থেকে। তো এইগুলো মানে মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে দেখে না। মার্কিন যুক্তরাষ্ট্র দেখে যে আফগানিস্তানকে যেভাবে রাশিয়া এবং চীনের কাছ থেকে 2 দশক ধরে দূরে রাখতে পারলো, এতে চীন এবং রাশিয়া উভয় দুর্বল হয়েছে। যদি এখানে আফগানিস্তান শক্তিশালী হয়ে উঠতো, মানে রাষ্ট্র হিসেবে টিকে যেত, তাহলে চীন এবং রাশিয়া শক্তিশালী হতো। সেখানে কিন্তু একটা জিওপলিটিক্স করেছে আমেরিকা, আফগানিস্তান দখল রেখে চীন এবং রাশিয়াকে এই অঞ্চলে খবরদারি করার জায়গা থেকে দূরে রাখতে পেরেছে। এইটাই আমেরিকার হেজিমনি। এই জায়গাটা আমরা অনেকেই খেয়াল করি না, বুঝতেও হতে পারি না। আমেরিকার হেজিমনিটা অনেক বেশি এটা সারফেসে থাকে, অনেক বেশি সে সারফেসটা দেখাতে চায়। সে আসলে এটাকে ডিপলি এভাবে নেয় না। এবং ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে দাঁড়াবার আগে ক্যাম্পেইন করেন মেক আমেরিকা গ্রেট এগেইন, তখন বোঝা যায় হেজিমনি আসলে কোন পর্যায়ে চলে গেছে। অনেক ধন্যবাদ কাজী মাহবুবুর রহমান। আমি একটু সবশেষ মন্তব্য কাগজে আপনার কাছ থেকে নিতে চাই। মানে মানুষ আসলে ক্লান্ত, বিশ্ব আসলে ক্লান্ত, কিন্তু দিন শেষে ডোনাল্ড ট্রাম্পও ক্লান্ত না, কিংবা তার সে রণকৌশলও ক্লান্ত না, হেজিমনি ব্যাপারটাও ক্লান্ত না। সমাধান কোথায় দেখেন? শেষ কি দেখেন আদৌ? না, শেষ তো অবশ্যই হবে। তার কারণ সারা পৃথিবীতে এখন এই যুদ্ধের কারণে একেবারে ক্লান্ত, এটা ঠিক। আর প্রত্যেকেরই তো অর্থনীতিতে চাপ পড়ছে। কিছু কিছু জায়গায় হয়তো অর্থনীতি ভালো হয়ে যাচ্ছে, যেমন রাশিয়ার অর্থনীতি ভালো হচ্ছে, কিন্তু অন্যদের তো হচ্ছে না। যেমন ইন্ডিয়ার অর্থনীতি তো ভালো হচ্ছে না, যদিও ইন্ডিয়ার ভেতর দিয়ে এই সমস্ত জ্বালানি বিভিন্ন দেশে যাচ্ছে, তাদেরও তো হচ্ছে না, তারাও এফেক্টেড। তো সারা পৃথিবী কিন্তু এই যুদ্ধের কারণে এফেক্টেড। ফলে এটার একটা সমাধান হবে। ট্রাম্প যেমন তার ট্রুথ সোশ্যালে বলছেন যে আজকে অথবা কালকের মধ্যেই একটা সমাধান হবে। মার্কো রুবিও কিন্তু দিল্লি ছাড়ার আগেই বলেছেন, উনি ওনার স্টেটমেন্ট করেছেন যে চুক্তিতে তারা একেবারে উপনীত হয়ে পড়েছে, হয়তো মানে সময় নিচ্ছে আর কিছুক্ষণ। তো এই আলটিমেটলি এক জায়গায় চলে আসবে, যুদ্ধ থামাতেই হবে। যুদ্ধ তো কোনো সমাধান না। একদম, এটা আসলে সবাই বুঝছে, কিন্তু যারা যুদ্ধ পরিচালনা করছে তারা বুঝলেই হলো, কারণ যুদ্ধটা এখন ইগোর পর্যায়ে চলে গেছে। অনেক ধন্যবাদ আমি কাগজি এবং কাজী মাহবুবুর রহমান। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনাদেরকে পাবো এবং আরও কথা বলার সুযোগ হবে। দর্শক, এই ছিল আজকে ৭১ জানালে। আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে। থাকবেন আমাদের সঙ্গে।